একদিনের রেকর্ড 53 মৃত্যু, আক্রান্ত ৩,৮৬২। ঢাকার কোন এলাকা কখন লকডাউনে, সিদ্ধান্ত ২-৩ দিনের মধ্যে। এবং ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু। এটিএন নিউজ দেখছেন। সন্ধ্যা ৬টার নিউজ এট 6-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হক। প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রথমেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ৮১,৪১,৬৫৮, সুস্থ হয়েছেন ৪২,৫২,৪৩২ জন এবং মৃত্যু হয়েছে ৪,৩৯,৭১৩ জনের। বাংলাদেশে আক্রান্ত ৯৪,৪৮১, সুস্থ হয়েছেন ৩৬,২৬৪ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১,২৬২ জনের। করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে আবারও সর্বোচ্চ মৃত্যু। একদিনে মারা গেলেন ৫৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৩,৮৬২ জনের। দেশে এ পর্যন্ত মোট মৃত্যু ১২৬২, মোট শনাক্ত ৯৪,৪৮১ জন। নিয়মিত ব্রিফিংয়ে আজ এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬২ জন এবং এ পর্যন্ত শনাক্ত ৯৪,৪৮১ জন। ২৪ ঘন্টায় শনাক্ত বিবেচনায় পরীক্ষার হারে শনাক্তর হার ২২.৪৪%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,২৩৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৬,২৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫৩ জন, এ পর্যন্ত ১,২৬২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। ঢাকার রেড জোনগুলোতে লকডাউন এলাকা এখনও সুনির্দিষ্ট করা যায়নি। এটি সম্পন্ন করতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন ঢাকার ২ মেয়র। তারপরই তা বাস্তবায়নের কাজ শুরু করবে ২ সিটি কর্পোরেশন। একে আজাদের রিপোর্ট। ঢাকার ২ সিটির ৪৫টি এলাকা রেড জোন হিসেবে ঘোষণার সুপারিশ করা হয়েছিল শনিবার। তবে রেড জোনের পাড়া মহল্লা, ওয়ার্ড বা গলির কোন অংশ লকডাউন করা প্রয়োজন সেটি নির্ধারণ করা হয়নি। এ নিয়ে মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে বৈঠকে বসে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি। পুরো এলাকা লকডাউন করা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছেন ঢাকার ২ মেয়র। আশা করছি ২-১ দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতায় যে এলাকায় যেই সুনির্দিষ্ট চিহ্নিতকরণ করা হবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদেরকে ম্যাপিং করে দেওয়া হবে এবং ম্যাপিং করে দেওয়ার পরপরই আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে যা যা করা দরকার সেটি আমরা শুরু করব আমাদের পূর্ব রাজাবাজারের অভিজ্ঞতা থেকে। লকডাউন এলাকা সুনির্দিষ্ট হওয়ার পরই তা বাস্তবায়নের মাঠে নামবে সিটি কর্পোরেশন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তরফ থেকে দিক নির্দেশনা দেওয়া হবে, সেখানেও কয়েকদিন সময় লেগে যাবে। স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিয়ার আমরা আশা করছি যে আমরা ২-১ দিনের মধ্যে পাবো। এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় দিতে পারে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দিতে পারে। ঢাকার মেয়ররা বলছেন, লকডাউনের ২ থেকে ৩ সপ্তাহ পর ওই এলাকাটি যেন সবুজ এলাকা ঘোষণা করা যায়, না হলে বিফলে যাবে লকডাউন ব্যবস্থা। এজন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন তারা। সবাইকে অনুরোধ করব, আসুন আমরা যখন থেকে এই লকডাউনটা শুরু করব আমাদেরকে জনগণ যেন আমাদেরকে সাপোর্ট করে। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। করোনার ঝুঁকি বিবেচনায় রাজধানীর ৪৫টি এলাকাকে রেড জোন ঘোষণা করা হলেও লকডাউন নিয়ে স্পষ্ট ধারণা নেই সাধারণ মানুষের, এমনকি জনপ্রতিনিধিদেরও। এসব এলাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ফলে করোনা ঝুঁকি বেড়েই চলেছে।
মিরপুর ১ নম্বর রেড জোন হিসেবে চিহ্নিত এই এলাকার মানুষের চলাফেরায় মনে হতে পারে কোনো সমস্যাই নেই। শুধু মিরপুর নয়, লকডাউনে যাওয়ার আগেও ঢাকা উত্তর কিংবা দক্ষিণের রেড জোনের মানুষের মধ্যে সচেতনতার প্রচণ্ড অভাব। মাস্ক ছাড়া চলাফেরায় যেন কিছুই হয়নি। মাস্ক আছে, কথা বলার লাগে কাস্টমারের সাথে, সে একটু খুলে রাখছে সেটা। কথা বলেন তখন খুলে রাখেন আর এমনি পরে থাকেন? হ্যাঁ, এমনি পরি, এমনি সবসময় ব্যবহার করি। আর কথা বলার সময় খুলে রাখেন? হ্যাঁ, কথা বলার সময় খুলে রাখি। আপনি মাস্ক ছাড়া ঘুরছেন, এটা কি ঝুঁকিপূর্ণ মনে করেন কিনা? অবশ্যই ঝুঁকিপূর্ণ। আনফরচুনেটলি এটা ইজ মাই মিস্টেক। মাস্ক আছে কিন্তু একটু ব্যবহার করি না, একটু পরে করুন। যেসব এলাকায় প্রতি ১ লাখ জনসংখ্যার মধ্যে গত ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছেন, সেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রেড জোনে থাকবে সরকারি ছুটি। রেড, ইয়েলো এবং গ্রিন জোনে ভাগ করে তা কার্যকর করবে স্থানীয় প্রশাসন। তবে এ নিয়ে রয়েছে সাধারণ মানুষের নানা প্রশ্ন। মিরপুর এলাকা লকডাউনের আওতায় পড়ছে, হ্যাঁ, তখন আমি বললাম কার্যকারী কবে থেকে? আগামীকালকের থেকে। আগামীকালকে আজকে তো দেখতেছি কোনো কিছু হইতেছে না। লকডাউন প্রক্রিয়াতে আসতে দেরি হচ্ছে। আমরা পত্রিকায় বা টিভিতে দেখতে পাচ্ছি প্রতিদিনই আমাদের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে যদি এভাবে চলতে থাকে তাহলে আরও বড় পর্যায়ের ঝুঁকি আসতে পারে বলে আমার এটা ধারণা। কারণ আমি সেভ করে থাকলে আমার সাথে এসে গায়ে লেগে যাচ্ছে। মুখে মাস্ক নেই, গায়ে বাইরে আসছেন কেন তাকায় থাকে, কোনো কিছু বলবে না। দেরিতে হলেও রেড জোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই মনে করছেন বাসিন্দারা। যদি সত্যিকার অর্থে 10 থেকে 15 দিন লকডাউন করা যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের দেশে করোনার যে সংক্রমণ সেটা অনেকটাই কমে আসতো। যে লকডাউন যদি 15 দিন থাকে, ধরেন খাদ্য, ওষুধ, নিত্য প্রয়োজনীয় যে জিনিস, এগুলো যতটা পারতেছে ততটা নিয়ে রাখতেছে। লকডাউন ঘোষণা করে লকডাউন যদি কার্যকরী করা না হয় তাহলে লকডাউন করে লাভ নেই। এখন যদি আমরা জনগণ যদি একটু সেভ করে চলে, সবচেয়ে বেশি বেটার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। অধিকাংশ জায়গাতেই সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বালাই নেই। যশোরে মোট করোনা রোগীর সংখ্যা 243। 6 উপজেলার 17টি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে প্রশাসন। তবে অধিকাংশ মানুষই মানছে না বিধিনিষেধ। সুনামগঞ্জ জেলার 2টি পৌরসভা ও একটি ইউনিয়নের পুরো এলাকা সহ 15টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সুনামগঞ্জে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 641 জন। শহরবাসীর উদাসীনতায় বাড়ছে ঝুঁকি। কুমিল্লা নগরীর 27টি ওয়ার্ডের মধ্যে 4টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। নগরীর 3, 10, 12 ও 13 নং ওয়ার্ড আগামী 19 জুন রাত 12টা থেকে 3 জুলাই পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে। করোনা ভাইরাসের কারণে 2.5 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট। মঙ্গলবার ভোর রাতে কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়। বিমান বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে 21 জুন থেকে। সম্রাট আনোয়ারের রিপোর্ট। চলতি বছরের শুরুর দিকে করোনা ভাইরাস যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে শুরু করে, তখন বিভিন্ন দেশ তাদের বিমান চলাচল প্রথমে সীমিত আকারে, পরে পুরোপুরি বন্ধ করে দেয়। থমকে যায় বিশ্বের আকাশপথের যোগাযোগ। দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসানের ধাক্কা বৃহৎ এই খাতে। বেশ কয়েকটি ছোট এয়ারলাইন্স লোকসানে পড়ে দেউলিয়া হয়েছে। গত 4 মাসের এমন দুঃসময় আর পার করেনি কোনো এয়ারলাইন্স। বাংলাদেশের এয়ারলাইন্স খাতেও এর প্রভাব পড়েছে। টিকে থাকার লড়াইয়ে বাধ্য হয়েই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতি মাসের শুরু থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন শুরু হয়। তবে যাত্রী না পাওয়ায় বাতিল হয় একের পর এক ফ্লাইট। এমন সময়েই বাংলাদেশ থেকে শুরু হলো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল। কাতার এয়ারওয়েজের প্রথম ফ্লাইটে 95 জন বাংলাদেশি সহ মোট 274 জন যাত্রী ছিলেন। নিয়মিত ফ্লাইটে বিভিন্ন দেশ থেকে যাত্রীরা দোহায় ট্রানজিট নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। সেক্ষেত্রে প্রত্যেক যাত্রীরই থাকতে হবে মেডিকেল ক্লিয়ারেন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে রবিবার থেকে সারা শুরু করবে। আর আজকে থেকে ঢাকা, দোহা, ঢাকা রুটে কাতার এয়ারওয়েজের মাধ্যমে শুধুমাত্র ট্রানজিট প্যাসেঞ্জার বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে। আর কোনো ফরেনার হলে তার ভিসা লাগবে, এবং ভিসার পূর্ব শর্ত হচ্ছে নেগেটিভ করোনা সার্টিফিকেট। এদিকে ফ্লাইট বাড়লে বাড়বে যাত্রীর চাপ। যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় তারই ট্রায়াল হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। টার্মিনাল এলাকায় ছড়ানো হচ্ছে জীবাণুনাশক, বসানো হয়েছে থার্মাল স্ক্যানার, জীবাণুনাশক চ্যানেল। করোনাকালীন সময়ে যে পরিস্থিতি, এটা মোকাবেলার জন্য আমাদের যে জীবাণুনাশক কর্মসূচি স্প্রে করার যে একটা পার্ট, সেখানে আমরা ভেতরে এবং বাহিরে দুই পার্টকে ভাগ করে আমরা কর্মসূচিটা আজকে পরিচালনা করছি।
করোনার কারণে বিভিন্ন দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় পূর্ণাঙ্গভাবে ফ্লাইট চালু হচ্ছে না। তবে সংকটের এ সময়েও বিশেষ ফ্লাইট পরিচালনার পাশাপাশি চলবে কার্গোবাহী বিমান। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এবারে কোভিড-19 সংক্রমণের আন্তর্জাতিক চিত্র। কয়েক মাস লকডাউন থাকার পর আবারও স্বাভাবিক অবস্থায় ফিরছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা নিউ ইয়র্কে অন্যদের মতো প্রবাসী বাংলাদেশিরাও নিয়ম মেনে গণপরিবহনে যাতায়াত শুরু করেছেন। নগর প্রশাসনের বাস ও ট্রেনে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হচ্ছে। গত কয়েক সপ্তাহে নিউ ইয়র্ক রাজ্যে মৃত্যু ও আক্রান্ত লক্ষণীয়ভাবে কমেছে। তবে ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। যুক্তরাষ্ট্রে করোনা মহামারীতে আক্রান্তের বর্তমান সংখ্যা 21,82,000-এরও বেশি। সবশেষ হিসাবে 425 জন সহ এ পর্যন্ত 1,18,000-এরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন। ফ্রি অফ কস্ট, এর ফলপ্রসূতে নিউ ইয়র্কের কিন্তু অনেক সংক্রমণ কমে গেছে। যে পরিবেশটা আমি দেখলাম আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, ভয়ের কোনো কারণ নেই। নিউজ এট 6 এর সময় হলো, এবার একটা বাজেট স্টিল বিরতি নেবার সঙ্গেই থাকুন, এরপর আরো থাকছে। অক্সিজেন ব্যবসায় কারসাজি, একজনের 1 বছর কারাদণ্ড। এবং নদী খননে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের 600 কৃষক। একদিনে রেকর্ড 53 মৃত্যু, আক্রান্ত 3,862। ঢাকার কোন এলাকায় কখন লকডাউন, সিদ্ধান্ত 2-3 দিনের মধ্যে। এবং ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু। বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 6-এ। প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো শুনছিলেন, যাচ্ছে অন্যান্য খবরে। এবার আরো খবর। অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার বিক্রি ও মজুদের অভিযোগে গুলশানের কালাচাঁদপুরের মাইশা কেয়ার লিমিটেডের মালিক মহিবুল ইসলামকে 1 বছরের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের ম্যানেজারকে 4 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দুপুরে কালাচাঁদপুরে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ সময় সেখান থেকে 33টি সিলিন্ডার জব্দ করা হয়। র্যাব 3-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, ঔষধ প্রশাসন অধিদপ্তর অনুমোদিত উৎস থেকে অক্সিজেন সিলিন্ডার কিনছিল না ওই প্রতিষ্ঠানটি। গ্রাহকদের কাছ থেকে তারা অতিরিক্ত দামও নিচ্ছিল। আমরা এখানে দেখলাম যে 4 কোম্পানির বাইরে অনেক অনুমোদনহীন কোম্পানির অক্সিজেন তারা সাপ্লাই করছে এবং এখানে অক্সিজেন সিলিন্ডারের গায়ে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এবং এক্সপায়ারি ডেটটা লেখা থাকবে। যিনি এটা কিনবেন এক্সপায়ারি ডেটটা উনি দেখে নেবেন। তাছাড়া এখানে অনুমোদনহীন অক্সিজেন সিলিন্ডার আমরা পেয়েছি এবং ওভার প্রাইজিং। ঠাকুরগাঁওয়ে নদী খননের ফলে ক্ষতির মুখে পড়েছেন 6 শতাধিক দরিদ্র কৃষক। নেই তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা। নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্পের আওতায় জমি কেটে ফেলায় টাঙ্গন ও সুপ নদীর পাড়ে শত শত কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রথমে জমি ও ফসল বাঁচানোর কথা বললেও এখন ক্ষতিপূরণ নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ কৃষকদের। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, নদী খনন প্রকল্পে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা নেই। বৃহত্তর স্বার্থে কৃষকদের বুঝিয়ে খনন করা হচ্ছে। প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের 13টি নদী ও 15টি খালের মধ্যে ডিসেম্বরের মধ্যেই 3টি নদী ও 1টি খাল খনন শেষ হবে। 60-70% জমির উপর যদি তারা আমাদের ক্ষতি করে, এটা আমাদের জন্য এটা চরম ক্ষতি। নদী আছে ওই দিকে পুরো আমাদের আপত্তি নেই, মাটিটা ফিলাই অল্প স্বল্প ফিলাও ওদের আপত্তি নেই, কিন্তু তা না করে এনে আমাদের ক্ষেতের উপর ক্ষতির দিক আছে। সুষ্ঠু সমাধান চাই এবং ক্ষতিপূরণ চাই। প্রকল্প প্রস্তাবনায় এখানে আসলে ওইভাবে
ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। তো আমরা এই দরখাস্তগুলো গ্রহণ করেছি এবং আমরা পরবর্তী সরকারি নির্দেশনার জন্য আমরা এই দরখাস্তগুলো সংরক্ষণ করতেছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ নির্দেশনায় কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে যাওয়া মেরিন ড্রাইভ সড়কের দুপাশের সৌন্দর্য বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক হতে টেকনাফ পর্যন্ত 7 কিলোমিটার এলাকা জুড়ে 10,000 গাছ রোপণ করা হয়েছে। আরও 1 লাখ গাছ রোপণ করার পরিকল্পনা রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের। রোপণ করা হয়েছে কৃষ্ণচূড়া, সোনালু, কদম, বকুল, চম্পা, কাঠবাদাম সহ নানা জাতের বৃক্ষ। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ জানান, সৈকতের সুগন্ধা থেকে কলাতলি পয়েন্ট সহ উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করে কক্সবাজারকে সবুজের নগরীতে পরিণত করা হবে। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন লবণ সহিষ্ণু উচ্চ ফলনশীল জাতের ধান। উপকূলীয় এলাকায় এই আগাম জাতের বিনা ধান 8 ও 10-এর রয়েছে বিপুল সম্ভাবনা। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। লবণাক্ততার কারণে প্রতি বছর উপকূলীয় অঞ্চলের বিশাল এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিনা ধান 8 ও 10 উৎপাদন নিশ্চিত করা গেলে উপকূলের প্রতিকূল পরিবেশে বিপুল পরিমাণ শস্য উৎপাদন সম্ভব হবে। আমরা এই জাতগুলো যদি কৃষকদেরকে পর্যাপ্ত পরিমাণে দিতে পারি, তাহলে আমরা আশা করি যে উপকূলীয় এলাকার যে 10 লাখ হেক্টর জমি আছে তাতে কিন্তু 30 থেকে 40 লাখ মেট্রিক টন অতিরিক্ত ধান কিন্তু উৎপাদন সম্ভব। আমরা যদি উপকূল এলাকায় আমাদের বিএডিসি এবং ডির মাধ্যমে আমরা পর্যাপ্ত পরিমাণে বীজ যদি ওখানে দিতে পারি, তাহলে অনায়াসেই আমরা এই যে উপকূলের যে সংকট, আমফানের যে প্রভাবে যে ফসলের যে ক্ষতি, সেটা পুষিয়ে নিতে সক্ষম হব। এই জাতের ধান পানির নিচে 20 থেকে 25 দিন থাকলেও নষ্ট হয় না। ধান আগাম পেকে যায় বলে কাটার পর একই জমিতে এক মৌসুমে কৃষক অন্য ফসলও করতে পারবেন। এই জাতের ধানে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অনেক কম। আমফান যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত যেসব এলাকায়, সেসব এলাকাতেও এই জাতগুলো চাষ করলে কৃষকরা খুব অল্প সময়ে, যেহেতু জীবনকাল কম, খুব অল্প সময়ে এই জাত চাষ করে কৃষকরা লাভবান হতে পারবে। সমুদ্রের লোনা পানি কৃষি জমিতে ঢুকে ফসলের যে ব্যাপক ক্ষতি হয় তা মোকাবেলা সম্ভব এই জাতের ধান চাষের মাধ্যমে। এই ধান চাষে প্রায় 10 লাখ হেক্টর লবণাক্ত জমিকে চাষের আওতায় আনা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিতে আনবে বিশাল পরিবর্তন। এই জাতটি যেহেতু অল্প জীবন লাগে আর কি, জীবনকাল স্বল্প জীবনকাল, 95 থেকে 100 দিনে পাকে, সেই জন্য কৃষক কিন্তু যখন এই ধানটাকে কেটে উঠায় তখন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে এটার মারাই ঝাড়াই কিন্তু সহজ, এবং কৃষক কিন্তু এটাকে সহজে গ্রহণ করছে। রোকসানা জেরিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। নিউজ এট 6-এ আবারও সময় হলো আরেকটা বাজেট স্টিল বিরতি নেবার। সঙ্গে থাকুন, এরপর আরও থাকছে। লাদাখে চীনা সেনাদের গুলিতে ভারতীয়দের এক কর্নেল সহ নিহত 3, এবং জেমি ডের সঙ্গে চুক্তি বাড়ল আরও 2 বছর। বিরতির পর আবারও স্বাগত নিউজ এট 6-এ। এবারে শুরুতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
সরকারি ছুটি এবং যাতায়াতে নিষেধাজ্ঞা থাকলেও করোনার সময়ে 40% মোবাইল গ্রাহক শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে যাতায়াত করেছে। মোবাইল সিমের হিসেবে 6,40,00,000 মোবাইল গ্রাহক বিভিন্ন দূরত্বে চলাচল করেছে। অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটব মঙ্গলবার বাজেট পরবর্তী যে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে তাতে এক প্রশ্নের জবাবে এই তথ্য উঠে আসে। এমটব বলছে, কিছু ক্ষেত্রে একই লোকের একাধিক সিমও রয়েছে, তাই ঠিক কত লোক যাতায়াত করেছে তা জানা কঠিন। তবে বাংলাদেশে ব্যবহারকারী মোবাইল সিম সংখ্যা 16.5 কোটিরও বেশি। সেই হিসেবে অন্তত 40% মানুষ শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে যাতায়াত করেছে। যেখানে মোবাইল হয়ে আসছে মূল চালিকা শক্তি, অনেক শেষ করব। এরপরে আমি অনুরোধ করব আমার ইন্ডাস্ট্রি আমাদের পক্ষে স্পেকট্রাম কেনা। এবারে দেশের বাইরের খবর। কাশ্মীরের লাদাখ সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষে ভারতের এক কর্নেল সহ 3 সেনা নিহত হয়েছে। এনডিটিভি জানায়, সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় দুপক্ষের বৈঠক চলার সময় এই সংঘর্ষ হয়। এ সময় চীনা সেনাদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্নেল এবং 2 জওয়ান প্রাণ হারান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চীন ভারত সীমান্তে দুদেশের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা বৈঠক করেন। 1975 সালের পরে এই প্রথমবার চীনা সেনাদের হামলায় ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘটল। মাসের গোড়াতেই গলওয়ান উপত্যকা, নাকুলা এবং প্যাগং লেকের উত্তর প্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে ঘাঁটি গাড়ে চীন। সেখানে সেনা মোতায়েন করে ভারতও। তারপর থেকে দফায় দফায় বৈঠকেও জট কাটেনি। এবারে খেলার খবর। আগামীকাল থেকে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। দিনের প্রথম ম্যাচে রাত 11টায় অ্যাস্টন ভিলা খেলবে শেফিল্ডের বিপক্ষে, আর রাত 1:30টায় ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আর্সেনাল। ইংল্যান্ডে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে লিগের 1130 জন খেলোয়াড় ও স্টাফের করোনা টেস্ট করা হয়েছে। তবে কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি, তাই লিগ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে খেলা হবে দর্শক শূন্য মাঠে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে খেলাগুলো। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ প্রায় 3 মাস ধরে বন্ধ ছিল প্রিমিয়ার লিগ। 29 ম্যাচে 82 পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। এবারে ফিরছি দেশের ফুটবলে। আরও অন্তত 2 বছর থাকছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। তার সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করেছে বাফুফে। চুক্তি কার্যকর হবে 16 আগস্ট থেকে। চলতি বছরের 15 মে জেমি ডের সঙ্গে বাফুফের 1 বছরের চুক্তি শেষ হয়। 2018 সালে 1 বছরের চুক্তিতে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবলের দায়িত্ব নেন এই ইংলিশ কোচ। দ্বিতীয় দফায় তার চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ায় বাফুফে। এবার আবারও চুক্তি নবায়ন করতে কয়েক সপ্তাহ ধরে জেমির এজেন্টের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। অনলাইন বৈঠকের পাশাপাশি ইমেইল যোগাযোগও হয়। অবশেষে সম্পন্ন হয় কাঙ্ক্ষিত চুক্তি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে কোচদের দীর্ঘমেয়াদে দায়িত্বে থাকার নজির নেই। জেমির ক্ষেত্রে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করল বাফুফে। শেষ করব ঘুড়ি উড়ানোর খবর দিয়ে। এই করোনাকালে মানুষের হাতে প্রচুর সময়। এই অবসরে পুরনো দিনের উৎসবে ফিরে গেছেন অনেকেই। গ্রাম কি শহর, তাদের অন্যতম বিনোদন হয়ে উঠেছে ঘুড়ি ওড়ানো। কুষ্টিয়াতেও বৃষ্টির বাধা না থাকলে বিকেল, সন্ধ্যা, এমনকি রাতের আকাশে ওড়ে রং বেরঙের ঘুড়ি। মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। যে
আমাদের আমরা যারা চাকরি করি তারা আমরাও অবসর সময়টা পাওয়ার কারণে এই ঐতিহ্যবাহী ঘুড়ি উড়ানোটা আনন্দ ভোগ করছি এবং আনন্দ করেই আমরা প্রতিদিনই ঘুড়ি উড়াচ্ছি। আমি নিজে আসলে ঘুড়ি বানাতে পারি না, তারপরে আমি ঢাকাতেই থাকি, তারপরে প্রায় 2 থেকে আড়াই মাস আমি বাড়িতে ছুটি কাটাচ্ছি। এই অবসর সময়টায় আমি একজন থেকে একটা ঘুড়ি বানিয়ে নিয়েছি। কলেজ স্কুল সবই বন্ধ, ছেলে মেয়ের পড়াশোনা নাই, বৈকাল পড়ি মাঠে, আর কোনো কথা নাই, খালি ঘুড়িটা মিনিমাম 2,500-3 হাজার টাকা বিক্রি হবে বিক্রি করতে গেলে। এতে খরচও হয়ে যায় প্রায় 1500 টাকা, 12-1500। সন্ধ্যার পরে দেখলে পারে আকাশে শুধু ঘুড়ি। ঘূর্ণি দিয়ে ঘূর্ণি কাটাকাটি, সবশেষে একটা ঘূর্ণি যে থাকবে আর কি তারটাই বিজয়ী হবে, এরকম একটা মনে করেন বাড়তি সবার ভিতরে উৎসুক বা বিনোদন কাজ করে। করোনায় হারাতে হয়েছে অনেক তাজা প্রাণকে, তেমনি প্রতিদিন আক্রান্তের হারও কম নয়। অবশ্য এই করোনা কালে যেমন প্রচুর মানুষের অবসরের কারণে এই ঘুড়ি উড়ানোর মতো বিনোদনগুলো আবারও ফিরে এসেছে, তেমনি বেড়েছে ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি। বাংলাদেশ থেকে দ্রুত করোনা মুক্ত হবে এবং এই সামাজিক বা ধর্মীয় সম্প্রীতি এবং এই ঐতিহ্যবাহী খেলাগুলো টিকে থাকবে, এই প্রত্যাশা সবার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, খোকসা, কুষ্টিয়া। আর এরই সঙ্গে শেষ করব এখনকার নিউজ এট 6। তার আগে চলুন এক নজরে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো দেখে নেওয়া যাক। একদিনে রেকর্ড 53 মৃত্যু, আক্রান্ত 3862। ঢাকার কোন এলাকায় কখন লকডাউন, সিদ্ধান্ত 2-3 দিনের মধ্যে। ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু। অক্সিজেন ব্যবসায় কারসাজি, একজনের 1 বছর কারাদণ্ড। নদী খননে ক্ষতিগ্রস্ত ঠাকুরগাঁওয়ের 600 কৃষক। লাদাখে চীনা সেনাদের গুলিতে ভারতীয়দের এক কর্নেল সহ নিহত 3। এবং জেমি ডের সঙ্গে চুক্তি বাড়ল আরও 2 বছর। এই ছিল নিউজ এট 6 এর সঙ্গেই থাকুন আর চোখ রাখুন এটিএন নিউজে। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন *n এবং পাঠিয়ে দিন 595 নাম্বারে। ধন্যবাদ।